নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী কারেন্ট ইলেকট্রিসিটির আমরা 6টা পার্ট অলরেডি সম্পূর্ণ করে পেরেছি এবং 6টা পার্টই ছিল আমাদের থিওরি ক্লাস। তো আমরা 6টা ক্লাসে কেমন শিখলাম এই নিয়ে পার্ট 7 মানে পার্ট 7-এ আমরা একটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। এই মডেল প্র্যাকটিস সেটে আমরা অ্যাপ্রক্স 20টা কোশ্চান করব। মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চানগুলোকে আমি তুলেছি। তো কোশ্চানগুলো খুব কঠিন নয়, তবে মোটামুটি কোশ্চানগুলো করলে বুঝতে পারবেন যে কিছুটা হলেও স্ট্যান্ডার্ড, মানে মোটামুটি খুব ভালো কোশ্চান। ঠিক আছে, আমি চেষ্টা করব প্রতিটা কোশ্চান ধরে ধরে বুঝিয়ে দেওয়ার এবং একটু স্পিডেই করাবো, বুঝতে পারছেন তো। অনেকগুলো কোশ্চান করাবো। তো চলুন দেরি না করে মডেল প্র্যাকটিস সেট শুরু করা যাক। দেখুন প্রথমের কোশ্চান কি বলেছে, যে ইফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ ওয়্যার is I and the charge of an electron is E, then the number of electron flowing in t seconds can be determined by with the help of। কি বলছে যে কারেন্ট ফ্লোয়িং থ্রু এ ওয়্যার আই বলছে। আচ্ছা ইলেকট্রন কি বলছে, ইলেকট্রন চার্জ অফ এন ইলেকট্রন বলছে ই। ঠিক আছে, দেখুন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি। এই সূত্রটা আমরা জানি, তাই তো, যে কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই সময়। আচ্ছা এই চার্জ, এই কিউ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইকুয়াল টু জানি আমরা এনই বাই টি জানি, তাই তো। কিউ ইকুয়াল টু আমরা কি জানি, এনই বাই টি। তাহলে এখান থেকে যদি আমরা এন এর মান বের করি, নাম্বার অফ ইলেকট্রনস বের করি, তাহলে এন এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, আইটি বাই ই। একদম সিম্পল কোশ্চেন ছিল। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কি হবে, আইটি বাই ই। অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ইফ দ্য রেজিস্ট্যান্স অফ এ সার্কিট ইজ ডবল টু কিপ দ্য ভোল্টেজ কনস্ট্যান্ট। তাই তো, তাহলে আমরা একটা বর্তনীর রেজিস্ট্যান্সটা, রোধটাকে ডবল করছি কিন্তু ভোল্টেজটা আমরা কনস্ট্যান্ট রাখছি। তা ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট উইল বি, তাহলে ইলেকট্রিক কারেন্টটা আইটা ওই সার্কিটে কি হবে, উইল ইনক্রিজ বাই হাফ, উইল ডিক্রিজ বাই হাফ, উইল রিমেইন কনস্ট্যান্ট, উইল বিকাম জিরো। ঠিক আছে, একবার সিম্পল দেখুন আমরা অঙ্কটা করছি। দেখুন আমি ধরেছি যে লেট ইনিশিয়াল কারেন্ট আমি I1 ধরলাম, ইনিশিয়াল ভোল্টেজ আমি V1 ধরলাম, ইনিশিয়াল রেজিস্ট্যান্স আমি R1 ধরলাম। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ওহমস ল সেখানে আমরা কি জানি, V ইকুয়াল টু IR, তাহলে I1 ইকুয়াল টু V1 বাই R1, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। নেক্সট, আচ্ছা এবার কি বলেছে, যে R2 মানে আরটাকে রেজিস্ট্যান্সটাকে ডবল করা হলো, তাহলে যে R2টা হবে, নেক্সট যে R2টা হবে সেটা কি হবে, 2 ইন্টু R1 হবে। আর ভোল্টেজ যেটা থাকবে V2 সেটা V1 এর সাথে সমান থাকবে। তাহলে I2 কত হবে, I2 সমান V2 বাই R2। V2 মানে কত, V1, আর R2 মানে কত, 2R1। তাহলে এটা যদি হাফ V1 বাই R1, এই V1 বাই R1 সমানই হচ্ছে কত, I1। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, কারেন্টটা কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে। কারেন্টটা মানে কারেন্ট উইল বি ডিক্রিজ বাই হাফ। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখুন। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য রেজিস্টিভিটি অফ অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর ডিপেন্ডস অন। তাহলে রেজিস্টিভিটি মানে কি, রেজিস্টিভিটি মানে হচ্ছে রোধাঙ্ক, তাই তো, রোধাঙ্ক। এই রোধাঙ্কটা ইলেকট্রিক কন্ডাক্টরের উপর, পরিবাহীর মানে কন্ডাক্টর কার উপর ডিপেন্ড করে, পরিবাহীর কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর নির্ভর করে, এরিয়া অফ ক্রস সেকশন, অল গিভেন অপশানস, লেন্থ অ্যান্ড ম্যাটেরিয়াল। আমরা জানি রোধাঙ্ক কি করে, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, দেখুন রেজিস্টিভিটি ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। কার উপর নির্ভর করে, ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। আমরা জানি যে এটা ডিনোট করা হয় রো দ্বারা, এবং এটা মেজার করা হয়, এবং এটা মেজার হয় কি, ওহম মিটার দ্বারা। ঠিক আছে, এর এসআই ইউনিট যেটা হচ্ছে এর এসআই ইউনিট। নেক্সট কোশ্চেন নম্বর 4 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লো রেজিস্টিভিটি, নাইক্রোম, গ্লাস, ইবোনাইট, ডায়মন্ড। ঠিক আছে, দেখুন এখানে এই যে নাইক্রোম, এই নাইক্রোম কি,
এই নাইক্রোম হচ্ছে একটা হিটিং এলিমেন্ট। নাইক্রোম ইজ এ হিটিং এলিমেন্ট, ইট হ্যাজ এ লো রেজিস্টিভিটি। এর রেজিস্টিভিটি কত? এর রেজিস্টিভিটি হচ্ছে 100 ইন্টু 10⁻⁻8। 100 ইন্টু 10⁻⁻8 যদি আমরা এটা এনসিআরটি, যদি আমরা এটা এনসিআরটির বই দেখি তাহলে এই মানটা কিন্তু এনসিআরটির বইতে রয়েছে, ঠিক আছে? তাহলে 100 ইন্টু 10⁻⁻8, তাহলে নাইক্রোম ইজ এ হিটিং এলিমেন্ট, ইট হ্যাজ এ লো রেজিস্টিভিটি। বাট এই যে গ্লাস, ইবোনাইটকে আমরা হার্ড রাবারও বলতে পারি। ইবোনাইট হচ্ছে একটা হার্ড রাবার। আচ্ছা, ডায়মন্ড, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইনসুলেটার। এগুলো কিন্তু কি হাই রেজিস্টিভিটি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি হাই রেজিস্টিভিটি। বোঝা গেছে? তাহলে লো রেজিস্টিভিটি বললে কি হবে? নাইক্রোম হবে। যদি অপশানের উপর ডিপেন্ড করছে, এগুলো তিনটাই আমরা দেখতে পাচ্ছি কি এগুলো হচ্ছে ইনসুলেটার এবং এগুলোর হাই রেজিস্টিভিটি, এবং নাইক্রোম হচ্ছে হিটিং এলিমেন্ট একটা, এর লো রেজিস্টিভিটি। তাহলে অপশান কি নেবো আমরা? অপশান হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখুন কি বলছে, হোয়েন সেভারেল রেজিস্ট্যান্স আর অ্যাডেড টু ড্যাশ দে আর কম্বাইন্ড রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ লেস দ্যান দ্য মিনিমাম রেজিস্ট্যান্স এমাং দেম, ঠিক আছে? প্যারালাল, বক্স, হরাইজন্টাল, সিরিজ। আচ্ছা, আমরা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সে পড়েছিলাম যে সিরিজ কম্বিনেশান এবং প্যারালাল কম্বিনেশান। এই সিরিজ কম্বিনেশানে কি পড়েছিলাম? সিরিজ কম্বিনেশানে পড়েছিলাম, দেখুন সিরিজ কম্বিনেশানে আমরা কি করি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কীভাবে পাই? আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আমরা যোগ করে পাই। তাহলে অবভিয়াসলি সিরিজ কম্বিনেশানে দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অবশ্যই কী হবে? বড় হবে প্রতিটা রোধের থেকে, তাই তো? তাহলে সিরিজ কম্বিনেশানে কি হবে? যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা প্রতিটি রোধের মানের চেয়ে, সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বড় হবে। কিন্তু প্যারালাল কম্বিনেশনে কি হবে? দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ লেস দ্যান ইচ অফ রেজিস্ট্যান্স অফ কম্বিনেশান। একটা যদি ছোট্ট উদাহরণ দিতে হয়, আমি একটা উদাহরণ দিয়েই জিনিসটা বোঝাচ্ছি। যে ধরুন একটা সিরিজ কম্বিনেশান করলাম, একটা সিরিজ কম্বিনেশান করা হলো। দেখুন আমি একটা বর্তনী নিলাম, আমি একটা বর্তনী নিয়ে আমি প্যারালাল কানেকশান করলাম, সমান্তরাল সমবায় যুক্ত করলাম। সমান্তরাল সমবায় যুক্ত করার পরে তিনটে রেজিস্ট্যান্স নিলাম, একটা হচ্ছে 2 ওহম, একটা হচ্ছে 3 ওহম, একটা হচ্ছে 4 ওহম। তাহলে আমার 1/, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, তাহলে কত হবে? 13/12। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 12/13। 12 কি একটা প্রকৃত পূর্ণাংশ, একের থেকে ছোট। কিন্তু এখানে দেখুন 2 ওহম, 3 ওহম, 4 ওহম এগুলোর থেকে কি হচ্ছে? প্রত্যেকটা মানে মিনিমাম, মানে ছোট যেটা তার থেকেও ছোট হচ্ছে, মানে প্রতিটা রেজিস্ট্যান্স থেকেও কি হচ্ছে? ছোট হচ্ছে। বোঝা গেছে? এগুলো কিন্তু সিরিজ কম্বিনেশান, প্যারালাল কম্বিনেশান আমি ভালোভাবে বুঝিয়েছিলাম। তাহলে অপশান কি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্যারালাল কম্বিনেশান, অপশান নাম্বার এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখুন 6-এর দাগ একটা ছোট্ট কোশ্চেন বলেছে, সেটা হচ্ছে ইএমএফ অফ এ লেড অ্যাসিড অ্যাকুমুলেটর ডিউরিং ইটস প্রলংড ডিসচার্জিং ইজ। কি বলছে? দীর্ঘ সময় ধরে তড়িৎক্ষরণ চলাকালীন লেড অ্যাসিড সঞ্চয়ক কোষের তড়িৎচালক বল কত? ঠিক আছে, দেখুন আমরা দুটো জিনিস এখানে জানবো, সেটা হচ্ছে হোয়েন এ ফুললি চার্জ সেল বিগিন টু ডিসচার্জ ইএমএফ হচ্ছে 2.2 ভোল্ট। যখন এটা ফুললি চার্জ মানে সম্পূর্ণ আহিত অবস্থায় আছে, তখন কোষটি যখন তড়িৎক্ষরণ করা শুরু করে তখন তার তড়িৎচালক বল হচ্ছে 2.2 ভোল্ট। কিন্তু দেখুন, বাট আফটার এ শর্ট হোয়াইল দ্য ইএমএফ কামস ডাউন টু 2.0 ভোল্ট অ্যান্ড রিমেইনস কনস্ট্যান্ট ফর এ লং টাইম। কি বলছে? যে তবে কিছু সময় পরে এই মানটা কমে গিয়ে কত হচ্ছে? 2.0 ভোল্ট হচ্ছে, এবং তারপর দীর্ঘ সময় ধরে এই মানটাই কিন্তু স্থির থাকছে। তাহলে আমরা কোন অ্যান্সারটা নেব? আমরা 2.0 ভোল্ট অ্যান্সার নেব। অপশান নাম্বার কত? অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখুন এখানে দুটো কোশ্চেন, 7 আর 8 দুটো কোশ্চেন, ঠিক আছে? ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু একটু যদি ভাবা যায়, জিনিসটা যদি একটু ভাবা যায় তাহলে কিন্তু কোশ্চেনটা ভুল হবে না। কি বলছে? হোয়াট এনার্জি ট্রান্সফরমেশন ওকার্স ডিউরিং ডিসচার্জিং অফ অ্যান অ্যাকুমুলেটর। কি বলছে? যে তড়িৎ ক্ষরণের সময় সঞ্চয়ক কোষের কোন শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে? দেখুন, আচ্ছা আমরা দুটো কোষ শিখেছিলাম, দুটো সেল শিখেছিলাম, একটা হচ্ছে প্রাথমিক সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাথমিক সেল কি বলেছিলাম? যে ধরুন
টিভির রিমোটের ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি চলতে চলতে হঠাৎ টিভিটা বন্ধ হয়ে গেল, তাহলে সেই মুহূর্তে সেই ব্যাটারিটাকে কিন্তু টিভির রিমোটের ব্যাটারিটাকে আর নতুনভাবে কিন্তু আমি চার্জ করতে পারছি না। ওই যে ব্যাটারির মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে ওগুলো ধীরে ধীরে কী হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু ওগুলোকে সক্রিয় করার কোনো রাস্তা আমার কাছে নেই। এটা হচ্ছে প্রাথমিক কেসের ক্ষেত্রে, প্রাথমিক সেলের ক্ষেত্রে তাকে সক্রিয় করার কিন্তু কোনো রকম কোনো রাস্তা আমার কাছে নেই, সেই ব্যাটারিটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে। কিন্তু সেকেন্ডারি সেল মানে মোবাইলের ব্যাটারি, ধরুন মোবাইলের ব্যাটারি, তাহলে মোবাইলের ব্যাটারিটা যখন শেষ হয়ে যায় তখন সেটাকে কি করা হয়, চার্জ দেওয়া হয়, তাই তো? সেটাকে কি দেওয়া হয়, চার্জ দেওয়া হয়। আচ্ছা, যখন সেটা এখানে বলেছে ডিসচার্জিং কথার মানে হচ্ছে তড়িৎক্ষরণ, তাই তো? যখনটা কি হচ্ছে, তড়িৎক্ষরণ করছে, মানে ব্যাটারির রাসায়নিক পদার্থগুলো তখন সক্রিয় আছে। এই কোষ কি করছে, এক্সটার্নাল সার্কিটে কি করছে, তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। তড়িৎক্ষরণ মানে হচ্ছে এটাই, ডিসচার্জিং। বোঝা গেছে? তাহলে এই সময় কি হচ্ছে, ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিক পদার্থ মানে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই তো? তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। বোঝা গেছে? নেক্সট আমি যদি বলি, এবার দেখুন কোশ্চেনটা, তারপরের কোশ্চেন সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য নেচার অফ এনার্জি কনভার্সন ডিউরিং চার্জিং অফ দ্য সেকেন্ডারি সেল। এবার ওটা তড়িৎক্ষরণ করতে মানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করছে, করতে করতে একটা সময় গিয়ে কোষের সক্রিয় উপাদানগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা তো সেকেন্ডারি সেল, এটাকে কি করা হয়, চার্জ দেওয়া হয়, চার্জ দিয়ে ওই নিষ্ক্রিয় উপাদানগুলিকে আবার সক্রিয় উপাদানে ফিরিয়ে আনা যায়। তাহলে এর জন্য কি করতে হবে, আমাকে চার্জ দিতে হবে, তাই তো? তাহলে এই চার্জ আমরা কোথা থেকে দেব না, বাহ্যিক কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহ পাঠাবো, তাই তো? তাহলে বাহ্যিক কোনো উৎস থেকে আমরা কি করব, তড়িৎ প্রবাহ পাঠাবো, পাঠিয়ে আমরা কি করব, এই যে অকেজ যে এই যে নিষ্ক্রিয় যে উপাদানগুলিকে আমরা সক্রিয় করব। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করছি, বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তার মানে আমি ইলেকট্রিক্যাল এনার্জি দিতে আমার কি হচ্ছে, সেখানে কেমিক্যাল এনার্জি আস্তে আস্তে কি হচ্ছে, তৈরি হচ্ছে। তাহলে এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, চার্জিংয়ের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু যখন তড়িৎক্ষরণ হচ্ছে সেক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটা চার্জিং, এটা যখন আমার তড়িৎ কি হচ্ছে, চার্জিং হচ্ছে, তড়িৎ আহিতকরণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হচ্ছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখুন কি বলছে, if three resistance connected in series are related as R1 greater than R2 greater than R3, then what is the relation between the current flowing through them? তাহলে একটা যদি আমরা সার্কিট অঙ্কন করি, দেখুন এটা কি কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। আর সিরিজ কম্বিনেশনে দেখুন, ধরুন এখান থেকে কারেন্টের দিক কোন দিক, এই দিক থেকে এই দিক, তাই তো? তাহলে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার কি আলাদা কোনো বিকল্প রাস্তা আছে? কারেন্টকে যেতে হলে এই রাস্তা দিয়েই কারেন্টকে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়েই কারেন্টকে যেতে হবে। বোঝা গেছে? তাহলে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। তার মানে এখানে যদি আমার আই কারেন্ট যায়, ভালো করে বুঝবেন, এখানে যদি আমার আই কারেন্ট যায়, আমি যদি এটাকে লিখি I1, এটাকে লিখি I2, এটাকে লিখি I3, এই I1 এর মধ্য দিয়েও আই কারেন্ট যাবে, I2 এর মধ্য দিয়েও আই কারেন্ট যাবে, মানে I2 কারেন্ট সেম এবং I3 কারেন্ট সেম এসে আবার এখানে আসবে। বোঝা গেছে? তার মানে আমরা বুঝতে পারছি যে সিরিজ কম্বিনেশনের রোধটা যতই বাড়ুক কমুক, সেটা কারেন্টের উপর কোনো এফেক্ট পড়বে না, সেটা ভোল্টেজের উপর এফেক্ট পড়বে। আমরা সিরিজ কম্বিনেশন শিখেছিলাম যে কারেন্টটা সেম হয়, বাট ভোল্টেজটা, পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিফারেন্ট হয়। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই যে I1টা কি হবে, এই I2-র সাথে সমান হবে, I3-র সাথে সমান হবে। বোঝা গেছে? তার মানে প্রতি ক্ষেত্রে কারেন্টটা কি হবে, সমান হবে। আমরা জানি কি যে যদি
এর ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্সটাকে আমরা বাড়াই তাহলে ভোল্টেজটাও কিন্তু বাড়বে, আবার রেজিস্ট্যান্স যদি আমরা কমাই তাহলে ভোল্টেজটাও কিন্তু কমবে। সেটা ভোল্টেজের উপর এফেক্ট করবে, বাট কারেন্টের উপর কোনো এফেক্ট পড়বে না। তাহলে কোন অপশানটা নেব? অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখুন আগেরটা সিরিজ কম্বিনেশন ছিল, বাট এটাকেই যদি আমরা ইফ 3 রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন প্যারালাল অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দেম R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, তাহলে আমরা একটা প্যারালাল কানেকশান অঙ্কন করেছি, তাই তো? একটা প্যারালাল কানেকশান একটা অঙ্কন করেছি রোধ 3টা নিয়ে। তাহলে R1 R2 R3, তাহলে এই R1টা বড়, R2টা তার থেকে কম, R3টা সবার থেকে কম। ঠিক আছে, তাহলে দেন দ্য রিলেশন বিটুইন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দেম ইজ, তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা এটা দিয়ে আমরা কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে আমাদের কি আই কারেন্ট যাচ্ছে। আই কারেন্ট যাওয়ার সময় দেখা গেল 3টে বিকল্প পথ পেয়েছে। 3টা বিকল্প পথে কি হবে? কারেন্ট বা ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমি ধরলাম I1 কারেন্ট গেছে, এটা দিয়ে কারেন্ট গেছে, তাহলে এটা যদি I2 হয় তাহলে এটা আমি ধরলাম I3। ঠিক আছে, তাহলে মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন আমরা বাইক নিয়ে যাই, আমরা দেখতে পাই যে ধরুন আমরা একটা রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, তো সেখানে রাস্তাটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। সিম্পল জিনিস, 3 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, 3 ভাগে ভাগ হয়ে গিয়ে আবার কিন্তু কি হয়েছে, ওই একটা জায়গাতে আবার মিলিত হয়েছে, 3টা রাস্তা আছে। এবার যখন আমরা বাইক নিয়ে বন্ধুরা যাই তখন দেখি যে আমরা তখন নিজেরাই বলি ওই রাস্তা দিয়ে যাবো না, ওই রাস্তা দিয়ে গর্ত খুব বেশি, মানে ওই রাস্তা দিয়ে রাস্তাটা খুব খারাপ। এখানে রাস্তাটা খারাপ মিনস আমরা রেজিস্ট্যান্সের সাথে তুলনা করব। ঠিক আছে, রাস্তাটা খুব খারাপ, এই রাস্তাটা আরও খারাপ, আর ওই রাস্তাটা ভালো। তাহলে যে রাস্তাটা ভালো সেই রাস্তা দিয়েই আমরা কেন, সবাই যাওয়ার চেষ্টা করবে। তো কারেন্টও একই রকমভাবে দেখুন, এখানে I1 কারেন্ট ভাগ হয়েছে, এখানে I2 কারেন্ট ভাগ হয়েছে, এখানে I3 কারেন্ট ভাগ হয়েছে, কিন্তু আর3তে কি রোধ সবচেয়ে কম, মানে I3 কারেন্টটা সবচেয়ে বেশি হবে। রোধ কম মানে বাধা কম মানে কারেন্ট বেশি যাবে, তাহলে I3 কারেন্টটা সবচেয়ে বেশি যাবে। কি যাবে? I3 কারেন্টটা সবচেয়ে বেশি যাবে। তারপরে কে যাবে? তারপরে I2 কারেন্ট যাবে। তারপরে কে যাবে? তারপরে I1 কারেন্ট যাবে। যদি এটাকে আমি ঘুরিয়ে দিই, I1 লেস দেন I2 লেস দেন I3, এটাকে যদি লিখি তার মানে কি হচ্ছে? অপশান নাম্বার সি। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। দেখুন আমরা শিখেছিলাম কালার কোড অফ কার্বন রেজিস্টার্স, এবং সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে বুঝিয়েছিলাম এবং বলেছিলাম আমি প্র্যাকটিস সেটে অনেক কোশ্চেন আনবো। ঠিক আছে, তো দেখুন কালার কোড অফ কার্বন রেজিস্টার্স থেকে কয়েকটা কোশ্চেন নিয়েছি। কি বলছে? এ কার্বন রেজিস্টার্স অফ 47 ± 4.7 কিলো ওহম, এটা কিন্তু মার্ক করা জায়গা, কিলো ওহম, ইজ টু বি মার্কড উইথ রিংস অফ ডিফারেন্ট কালার ফর ইটস আইডেন্টিফিকেশান। ঠিক আছে, তা কালার কোড সিকোয়েন্স উইল বি, তাহলে কালার কোডটা কত হবে? দেখুন কি বলেছে, 47 ± 4.7, এটা কিসে বলেছে? কিলো ওহমে বলেছে। কি বলেছে? কিলো ওহমে বলেছে। আচ্ছা 1 কিলো ওহম সমান, পাশে লিখছি 1 কিলো ওহম সমান 10⁻³ ওহম না? খুব ইম্পর্ট্যান্ট, তাই তো? 1 কিলো ওহম সমান কত? 10⁻³ ওহম। আচ্ছা 1 মেগা ওহম সমান কত? 10⁻6 ওহম। কিন্তু আমার লাগবে কোনটা? আমার লাগবে হচ্ছে 1 কিলো ওহম। আচ্ছা এই কিলো ওহমকে আমি কিসে ট্রান্সফার করব? ওহমে ট্রান্সফার করব। যদি ওহমে ট্রান্সফার করি আমরা 10³ দিয়ে কি করব? গুণ করব। তাহলে 10³ দিয়ে যদি আমি গুণ করি এটাকে, তাহলে 47 × 10³ প্লাস মাইনাস কত হবে? 4700, এটা ওহম। ঠিক আছে, ওহম। আচ্ছা এবার দেখুন 47 × 10³ প্লাস মাইনাস এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 10%, এটা হচ্ছে ওহম। আমি শিখিয়েছিলাম কালার কোড অফ কার্বন রেজিস্টারে যে বিবি রায় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ ওয়ারিং গোল্ড সিলভার নেকলেস। ঠিক আছে, তাহলে বিবি রায়, তাহলে এখানে দেখুন 4 কার ডিজিট, মানে কার কোড, 4 হচ্ছে কার কোড, 4 হচ্ছে ইয়েলোর কোড, 4 হচ্ছে কার কোড, 4 হচ্ছে ইয়েলোর কোড, 7 কার কোড, 7 হচ্ছে ভায়োলেটের কোড, তাই তো? আর 10³ এই যে মাল্টিপ্লায়ারটা, এই মাল্টিপ্লায়ারটা 10³ হচ্ছে কার? 10³ হচ্ছে অরেঞ্জ, 10³ হচ্ছে কার? 10³ হচ্ছে অরেঞ্জ। আর 10% মানে আমরা জানি সিলভার, 5% মানে কি? 5% মানে হচ্ছে গোল্ড। তাহলে সিকোয়েন্সটা কি হবে? ইয়েলো ভায়োলেট অরেঞ্জ সিলভার, ইয়েলো ভায়োলেট অরেঞ্জ সিলভার, মানে অপশান নাম্বার কত? অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 12।
কিছুই নেই। এ কার্বন রেজিস্টার্স হ্যাজ এ রেজিস্ট্যান্স 10⁶ ওহম, 10⁶ ওহমটাকে আমরা লিখছি 10 × 10⁵ ওহম। তাহলে 10 মানে ওয়ানটা কার, ওয়ানটা হচ্ছে ব্রাউন, ওয়ানটা হচ্ছে ব্রাউন, তাই তো। জিরো কার, আচ্ছা এখানে দ্য কালার কোড অফ ইটস থার্ড ব্যান্ড ইজ, তাহলে 3 নম্বর মানে বর্ণটা কি, 3 নম্বর ব্যান্ডটার কালার কি, ঠিক আছে। আমরা জিরোটা কার, এগুলো কিন্তু বারবার বাড়িতে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। 10⁵ কার, 10⁵ হচ্ছে গ্রিন, তাহলে এটাই হচ্ছে কি আমার থার্ড ব্যান্ড, তাহলে কে, গ্রিন। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 13। দেখুন 13 কি বলছে, এ ইউনিফর্ম মেটাল ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর, ঠিক আছে, আর রোধের একটা পরিবাহী একটা তার ইজ স্ট্রেচড টু টোয়াইস ইথ লেন্থ, মানে এটাকে ওই আর রোধের একটা পরিবাহী তারকে টেনে কি করা হলো, দ্বিগুণ করা হলো। নাও দ্য ওয়্যার ইজ হাফড অ্যান্ড দ্য টু হাফস, নাও দ্য ওয়্যার ইজ হাফড, এরপরে কি হলো, এরপরে তারটাকে আমরা অর্ধেক করলাম, তারপরে কি হলো, দ্য টু হাফস, দুটো অর্ধাংশ আর কানেক্টেড ইন প্যারালাল, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ, ঠিক আছে। বোঝা গেছে কি বলছি, তাহলে ওই দুটো অর্ধাংশকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তুল্যাঙ্ক রোধ কত হবে, ঠিক আছে। ধরুন একটা পরিবাহী নিয়েছি, একটা তার, পরিবাহী তার হচ্ছে এইটা, ঠিক আছে। দেখুন এটা পরিবাহী তার, এর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া কত, এ, আর লেন্থটা আমি ধরলাম এল, ভালো করে জিনিসটা বুঝবেন, লেন্থ হচ্ছে কত ধরলাম, এল, এবং এর রোধ হচ্ছে কত, আর রোধ, বোঝা গেছে। আচ্ছা তাহলে এটাকে যদি আমি টেনে দ্বিগুণ করি, যদিও ছবিটা আঁকা একটু ভুল হয়ে গেল, ঠিক আছে, এটা যদি আমি টেনে দ্বিগুণ করি, তাহলে মনে রাখবেন এই যে ক্রস সেকশনাল এরিয়াটা যদি আমি এটাকে দ্বিগুণ করি, মানে এটাকে যদি আমি এল ড্যাশ ধরে নিই, তাহলে কত হচ্ছে 12, তাই কত হচ্ছে 12, ঠিক আছে 12, তাহলে এর রোধটা আমি বের করব, আমরা রোধটা বের করব। আচ্ছা এর ক্রস সেকশনাল এরিয়া কি সেম থাকবে, একটা সিম্পল ভাবুন, একটা মোটা তারকে যখন আমি লম্বা করছি তখন তার ক্রস সেকশনাল এরিয়াটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তখন আমি যদি এটা এ হয়, তাহলে এ ড্যাশ সমান আমরা কি ধরছি, a/2, কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, কি করে বের করছি যদি একটু বলেন, তাহলে আমি একটু দেখাতে পারি আপনাকে। দেখুন এটা কিন্তু এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি আমরা বুঝি, আমরা তো লম্ববৃত্তাকার চোঙ পড়েছি, তাহলে এটা হচ্ছে কি এর হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে কত, πr², তাহলে এর দেখুন এটাকে টেনে বড় করা হয়েছে, মানে দুটোর আয়তন কিন্তু সেম। দেখুন চোঙাকৃতির এর চোঙের আয়তন কত, πr², আর যদি আমি এটার ব্যাসার্ধ ধরি, তাকে সিম্পল বোঝাচ্ছি আমি, r1² আর এল, আর এটা কত, πr2² এল, এটা L1 করুন, এটা L2 করুন, ঠিক আছে, পাই কেটে যাচ্ছে, পাই কেটে গেলে তাহলে এখানে L2 জায়গাতে কত হবে, 2L1 হবে। আচ্ছা এটা L ধরছি, এটা L12 করে দিচ্ছি, ঠিক আছে, এটা কত করছি, 12 করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা পরিষ্কার করে লিখছি, তাহলে πr1L সমান πr2² 2L, πr2² 2L, ঠিক আছে। এখান থেকে যদি আমরা বের করি দেখতে পাবো πr2² সমান হচ্ছে হাফ অফ πr1², তাহলে দেখুন দ্বিতীয় যে আমরা প্রস্থচ্ছেদটা পেলাম, এই দ্বিতীয় প্রস্থচ্ছেদটা কি, প্রথম প্রস্থচ্ছেদের অর্ধেক, ঠিক আছে। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি দ্বিতীয় প্রস্থচ্ছেদটা এ ড্যাশটা হচ্ছে প্রথম যে প্রস্থচ্ছেদটা তার অর্ধেক, ঠিক আছে, ডাইরেক্টলি লিখেছি। এটা যদি আমি ম্যাথমেটিক্যাল যদি লম্ববৃত্তাকার চোঙের সূত্র মানে চোঙ হিসেবে দেখি, যাই হোক, এবার কি এ ড্যাশ সমান কত, a/2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আর সমান কত, ρ/a, আর এখানে যদি আমরা রোধটা আর ড্যাশ ধরি, তাহলে আর ড্যাশটা কত হবে, আর ড্যাশটা হবে ρ/L⁻a', তাহলে ρ/L' মানে কত 12, L' মানে কত 12, আর a' মানে কত a/2, ঠিক আছে। তার মানে কত হচ্ছে, 2টা যদি উপরে উঠে যায় 4, তাহলে 4 ρ/L/a মানে কত আর, তাহলে 4r, তাই তো। তাহলে এটার কত হচ্ছে, রেজিস্ট্যান্স কত হবে, 4r, দ্বিতীয়টা রেজিস্ট্যান্স কত হচ্ছে, 4r। এই 4rটাকে কি করা হচ্ছে, সমান দুভাগে ভাগ করা হচ্ছে, তার মানে কি হচ্ছে, একটা 2r, একটা হচ্ছে কত 2r, আর একটা কত, আর একটাও হচ্ছে 2r, তাই আরেকটাও কত, আর একটা হচ্ছে 2r,
ঠিক আছে, আর একটা কত 2r। এদেরকে কি সে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে দুটো সমান যদি সমান্তরাল সমবায়, দুটো সমান রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত করি, তাহলে তার অর্ধেকটাই কি করে দিই আমরা, তার অর্ধেক হয়ে যায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। তাহলে তুল্য রোধ কত হবে, আর। আশা করছি বোঝা গেছে। তাহলে এর অ্যান্সার কি হবে, অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 14। আচ্ছা কি বলছে, এ সেট অফ এন আইডেন্টিক্যাল রেজিস্টার্স each of resistance R ohm when connected in series has effective resistance X ohm, and when connected in parallel the effective resistance is Y ohm. The relation between R, X and Y is given by। কি বলছে যে n সংখ্যক আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স মানে রেজিস্টার মানে একই রকম, n সংখ্যক একই রকম রোধক যাদের প্রত্যেকটির রোধ হচ্ছে কত, R ওহম, কানেক্ট করা হলো কিসে, কানেক্ট করা হচ্ছে সিরিজ মানে সমান মানে শ্রেণী সমবায় যুক্ত করা হলো, এবং তাদের তুল্য রোধ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত, এক্স ওহম। ঠিক আছে, হোয়েন কানেক্টেড ইন প্যারালাল, যখন তাদের প্যারালালে যুক্ত করা হচ্ছে তখন তাদের তুল্য রোধ কত হচ্ছে, ওয়াই ওহম। দ্য রিলেশন বিটুইন আর এক্স ওয়াই, দেখুন সিম্পল একবারে, ভাববার কিছু ব্যাপার নেই। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন রেজিস্টার্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন রেজিস্টার। আচ্ছা এন সংখ্যক একই যদি রোধক হয়, এন সংখ্যক যদি একই আমি লিখছি, দেখুন যদি আমরা সিরিজে আমরা কনভার্ট করি মানে এরকম যদি আমাদের এন সংখ্যক আর থাকে, এন সংখ্যক রেজিস্ট্যান্স থাকে, এবং প্রত্যেকের রোধ যদি আর হয়, আর প্রত্যেকের রোধ যদি আর হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এন আর হবে। যদি সিরিজে আমরা এটাকে লাগাই, যদি এটা আমরা সিরিজে কানেক্ট করি। আচ্ছা যদি আমরা এটাকে হোয়েন কানেক্টেড ইন, যদি আমরা এটা প্যারালালে লাগাই, তাহলে আমরা জানি যে যদি একই সংখ্যক রোধ, মানে এটা আর, তারপরেরটা আর, এইভাবে যদি আমরা এন সংখ্যক লাগাই, এটাও আর, তাহলে তিনটে যদি সেম রোধক আমরা রেজিস্ট্যান্স লাগাই, তাহলে তুল্যাঙ্ক রোধ কত হয়, R/3। যদি 4টা লাগাই কত হয়, R/4। যদি এন সংখ্যক লাগাই কি হবে, R/n। সিম্পল। তাহলে ওয়াই কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, R/n। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এক্স ওয়াই গুণ করে দিই, কি হবে, এন আর ইন্টু R/n, আর কেটে যাবে, কত হচ্ছে R²। তাহলে এক্স ওয়াই আর আর এর মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আর ইকুয়াল টু, তাহলে R² ইকুয়াল টু এক্স ওয়াই হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু কত, √xy। তাহলে এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট, মানে এটাই হচ্ছে আমার গিভেন রিলেশন। তাহলে আর ইকুয়াল টু √xy, মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার এ। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখুন কি বলছে, হোয়েন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইলেকট্রোডস অফ এ সেল আর ডিনোটেড অ্যাজ পি অ্যান্ড এন ইনসাইড দ্য সেল। দেখুন এইটাতে কিন্তু আমি কথা দিচ্ছি, বেশিরভাগই কিন্তু এই কোশ্চেনটাতে ফেঁসে যাবেন। কীরকম, দেখুন ইনসাইড দ্য সেল, ভালো করে কোশ্চেনটাকে পড়ুন। হোয়েন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইলেকট্রোডস অফ এ সেল আর ডিনোটেড অ্যাজ পি অ্যান্ড এন ইনসাইড দ্য সেল, দেন কোন অপশানটা ঠিক হবে, কারেন্ট ইজ ফ্রম এন টু পি, আয়নস মুভ ফ্রম পি টু এন, কারেন্ট ইজ ফ্রম পি টু এন, ইলেকট্রন মুভ ফ্রম এন টু পি। দেখুন সিম্পল জিনিস, এই জায়গাটা ভুল হবে। এই কোশ্চেনটা আপনি করবেন, নিজে কোশ্চেনটা করার পরে আমার অ্যান্সারটা দেখবেন, ঠিক আছে, যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। দেখুন এখানে কি বলেছে, ইনসাইড দ্য সেল বলেছে। কি বলেছে, ইনসাইড দ্য সেল বলেছে। দেখুন সিম্পল, আমি যদি আঁকি, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাই তো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমি এই সেলের মধ্যে পজিটিভ নেগেটিভ। আচ্ছা এখান থেকে যদি আমাকে কারেন্ট পাঠাতে হয়, যদি মানে কি হবে, দেখুন যদি কারেন্ট পাঠাতে হয়, তাহলে কারেন্ট পাঠাতে সেলের মধ্যে দেখুন যদি আমরা এমনিভাবে পাঠাই, যদি আমরা বহিঃবর্তনী থেকে পাঠাই, তাহলে আমরা জানি যে কারেন্ট কোনটা দিয়ে কোন দিকে আসে, কারেন্ট আসে কোনটা দিয়ে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কোনটা দিয়ে আসে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে।
কারেন্ট কোনটা দিয়ে কোন দিকে ফ্লো হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে বহিঃবর্তনীতে। বাট ইনসাইড দ্য সেল, এই সেলের মধ্যে দেখুন এখানে কারেন্ট আসলো, দিয়ে এখান থেকে কোন দিকে যাচ্ছে, এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, দিয়ে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসছে। মানে ইনসাইড দ্য সেল যদি আমাকে বলা হয় যে ইনসাইড দ্য সেল, তাহলে অবশ্যই কারেন্ট কিন্তু কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, কারেন্ট ফ্লোজ এন টু পি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেন্ট ফ্লো করবে কোনটা দিয়ে, এন টু পি, নেগেটিভ টু পজিটিভ। অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ আর ওহম ইফ ইট ইজ মেল্টেড অ্যান্ড স্ট্রেচড টু এন টাইম ইটস অরিজিনাল লেন্থ। খুব ভালো কোশ্চান, এটা কিন্তু নিটের কোশ্চান, ঠিক আছে, খুব ভালো কোশ্চান। ইটস নিউ রেজিস্ট্যান্স উইল বি, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ আর ওহম। তাহলে একটা তারের রোধ হচ্ছে আর ওহম, এবার সেটাকে কি করা হলো, মানে গলিয়ে দেওয়া হলো। ইফ ইট ইজ মেল্টেড, তারপরে গলিয়ে দেওয়ার পরে এটাকে স্ট্রেচ করা হচ্ছে এন টাইমস অফ ইস অরিজিনাল লেন্থ। আচ্ছা, আমরা তো তাহলে আমরা এটা আমরা যখন আমরা গোলকের অঙ্ক করেছিলাম যে 20টা গোলককে গলিয়ে একটা বড় গোলক করা হচ্ছে, তার মানে কি গলিয়ে 20টা গোলকের যা আয়তন একটা বড় গোলকের সেম আয়তন, তার মানে আয়তনটা এদের সেম থাকবে। তাহলে আমি যদি বলি যে কোশ্চেনটা যদি লিখি, আমি দেখুন কোশ্চেনটা কিন্তু ভালোই ঘুরিয়ে দিয়েছে। আমি কি লিখছি, যে ভলিউম অফ মেটেরিয়ালস রিমেন সেম ইন স্ট্রেচিং করা হচ্ছে, তাকে বাড়ানো হচ্ছে, বাট তাদের কি ভলিউমটা সেম থাকবে। আমি যে ধরে নিই যে প্রথমটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A1 এবং লেন্থ হচ্ছে L1, আর দ্বিতীয়টা যখন বাড়ানো হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে তো A2 আর L2, ঠিক আছে। তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে কি করা হচ্ছে, L2টা কি করা হচ্ছে, N ইন্টু L1 করা হচ্ছে। L2 কত, N ইন্টু L1, তাহলে A2 কত, A2 হচ্ছে A1, এখান থেকে যদি আমরা A2 বের করি তাহলে A1 L1 বাই L2, তাহলে L1 A1, এই যে N L1, এখানে যদি আমরা N L1 বসাই তাহলে L1 কেটে যাচ্ছে A1 বাই N, ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেছে। এবার দেখুন যখন আমাদের কি করা হচ্ছে, স্ট্রেচিং হয়ে গেছে, তাহলে নতুন যে রেজিস্ট্যান্সটা সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ধরলাম R2টা কত হবে, রো L2 বাই A2, তাই তো, রো L2 বাই A2, তাহলে রো L2 কত, L2 হচ্ছে N L1, তাই তো, আর A2 কত, A2 হচ্ছে A1 বাই N, তাহলে N কত হয়ে যাবে, N স্কোয়ার রো L1 বাই A1। এই রো L1 বাই A1 এটাই হচ্ছে কি আমার, তাহলে এটাই বলা আছে কত, আর এটাই কত বলা আছে, যে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ আর ওহম। প্রথম যে আমরা তারটার যে প্রথম রেজিস্ট্যান্সটা সেটা কত, আর, তাহলে N1 ইন্টু আর, তাহলে আর সমান কত, এটা হচ্ছে আমার আর সমান, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে R2 ইকুয়াল টু N স্কোয়ার R2 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে কত হবে, N স্কোয়ার আর হবে। তাহলে নতুন তারটা রেজিস্ট্যান্স কত হবে, ওর নিউ রেজিস্ট্যান্স উইল বি কত হবে, N স্কোয়ার আর। দেখুন এটা আমি করিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এটা একটু মুখস্থ রেখে দেওয়ার চেষ্টা করবেন, মানে মনে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এই সাপেক্ষে কিন্তু অনেক রকম কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন আসে আমি নেক্সট কোশ্চেনে দেখিয়েছি। 17 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখুন, প্রথমেরটা যদি সূত্রটা মনে থাকে এই সূত্রটাকেই কাজে লাগিয়ে কিন্তু নেক্সট কোশ্চেনটা আমরা করে ফেলবো। এই কোশ্চেনটা, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স 4 ওহম ইজ স্ট্রেচ টু টুয়াইস ইটস অরিজিনাল লেন্থ, দ্য রেজিস্ট্যান্স অফ স্ট্রেচ ওয়্যার উড বি, ঠিক আছে। কি পেয়েছিলাম দ্বিতীয়টার রেজিস্ট্যান্স কত হবে, N আর স্কোয়ার, N স্কোয়ার আর কত পেয়েছিলাম, যে N স্কোয়ার আর, তাই তো। তাহলে এখানে যদি আমরা নতুন রেজিস্ট্যান্সটা বের করতে চাই, তাহলে নতুন রেজিস্ট্যান্সটা কত হবে, যদি আমরা নতুন রেজিস্ট্যান্স আর হয় তাহলে N স্কোয়ার কত গুণ বাড়ানো হয়েছিল, 2 গুণ, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু কত 4, তাহলে 4 কত 16 ওহম। এবার সিম্পল দেখুন কত করবেন, 16 ওহম, ঠিক আছে। তাহলে আর হচ্ছে কি, এই আর হচ্ছে অরিজিনাল রেজিস্ট্যান্স, আর হচ্ছে অরিজিনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, ঠিক আছে। আর N হচ্ছে কি, মানে কত গুণ, মানে কত টাইম, N হচ্ছে কি টাইমস, তাহলে অ্যান্সার কত হবে, 16 ওহম, নেক্সট কোশ্চেন নাম্বার 18
কি বলছে ইন এ মেটালিক কন্ডাক্টর দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম মানে কি ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম মানে হচ্ছে নাম্বার ডেন্সিটি ইজ এন দ্য ড্রিফট ভেলোসিটি অফ দোজ ইলেকট্রনস ইজ ভিডি ড্রিফট ভেলোসিটি কত ভিডি 10 আচ্ছা কি বলছে কোনো ধাতব পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা মানে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে কত এন এবং ওই ইলেকট্রনগুলির বিচলন বেগ হচ্ছে ড্রিফট ভেলোসিটি বিচলন বেগ হচ্ছে ভিডি তাহলে আমরা একটা সূত্র শিখেছি এটা গত ক্লাসে আমি করিয়েছি সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু এন ই এ ভিডি এটা আমরা শিখেছি তাহলে এখান থেকে যদি আমরা ভিডি বের করে ফেলি তাহলে ভিডি কত হবে আই এন ই এ তাই তো যদি এটাকে আমরা 1/n করে দিই যে আই ই এ করি যদি এটাকে আমরা কি করি যদি এটাকে আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে ভিডি ভেরিজাস 1/n হচ্ছে ভিডি ভেরিজাস কি হচ্ছে 1/n হচ্ছে তাহলে ভিডি ভেরিজাস 1/n হবে আমাদের সঠিক অ্যান্সার অপশান নাম্বার কত অপশান নাম্বার বি ঠিক আছে দেখুন ভিডিও অনেকটাই বড় হয়ে গেল আর দুটো কোশ্চেন ছিল আর দুটো কোশ্চেন আমি আপাতত আজকে করাচ্ছি না এরকম প্রচুর কোশ্চেন আমি করাবো কারেন্ট ইলেকট্রিসিটির উপরে আমার প্রচুর কোশ্চেন রেডি করা আছে এর পরের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কিরচফ ল এর উপর করাবো তারপরে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার এন্ড এনার্জি ক্লাসটা করব তারপরে আমি আরও অনেক প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব তো ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান আর অবশ্যই কমেন্টে জানাবেন কি অসুবিধা হচ্ছে আর আমাকে কিভাবে কি ইমপ্রুভ করতে হবে কিভাবে ক্লাস দিতে হবে সব কিছু আপনাদের উপর নির্ভর করে আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই আমি ক্লাস তৈরি করছি আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই আমি এগোবো ঠিক আছে আর একটা জিনিস সেটা হচ্ছে বলতে পারেন একদিক দিয়ে জোর করে চাইছি সেটা হচ্ছে অবশ্যই একটু যদি পারেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তাতে আমি বেশি মোটিভেট হই তাতে আমি বেশি অনুপ্রেরণা পাই ঠিক আছে আর বাড়িতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ